কে হচ্ছেন বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট? রাজনীতি নাকি রাজনীতির বাইরের লোক? সেই উত্তর খুঁজবো এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষ পর্যায়ে আমরা একটা সুনির্দিষ্ট যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার কথায় সম্ভাব্য অবস্থানগতভাবে কে এগিয়ে আছেন তার নামটিও আমরা বলে দেব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত এবং উত্তপ্ত প্রশ্ন, কে হচ্ছেন দেশের 23তম প্রেসিডেন্ট? সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে এই রাজনৈতিক টেবিলে শুরু হয়েছে হিসেব নিকেশের নতুন খেলা। সর্বত্রই চলছে নানা গুঞ্জন আর জল্পনা কল্পনা। সম্প্রতি নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, সেই সময়সূচি অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিনেই মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেবেন। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কার মাথায় উঠছে বাংলাদেশের রাষ্ট্রপতির মুকুট। দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন অভিজ্ঞ রাজনীতিবিদের নাম আলোচনায় থাকলেও বর্তমানে তা সংকুচিত হয়ে দুইজনের কোঠায় এসে ঠেকেছে। তবে শেষ পর্যন্ত বঙ্গভবনের চেয়ারে কে বসবেন তা নির্ধারিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তেই। তিনি হয়তো এই পদে শেষ মুহূর্তে কোনো বড় চমক দেখাতে পারেন। বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ অর্থাৎ স্থায়ী কমিটির পক্ষ থেকে পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানকেই। চেয়ারম্যানের প্রতি গভীর আস্থা থেকে কমিটির সভায় কোনো সদস্যই নির্দিষ্ট কারো নাম আলাদা করে প্রস্তাব করেননি। দলীয় সূত্রগুলো জানাচ্ছে, বর্তমানে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট পদের আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন। বিএনপির উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে দলের কোনো জ্যেষ্ঠ বা সিনিয়র নেতাকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হবে। সেই হিসেবে বেশ কয়েকজন বর্ষিয়ান নেতার নাম প্রাথমিক তালিকায় ছিল, যদিও দলের বাইরে থেকেও কারো নাম আলোচনার টেবিলে উঠে এসেছিল। তবে দলীয় সূত্র তা পরিষ্কারভাবে নাকচ করে দিয়েছে। এটি এখন নিশ্চিত যে একজন খাঁটি রাজনীতিবিদ হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট। বিএনপির অভ্যন্তরে রাষ্ট্রপতির পদটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম নিয়ে। পাশাপাশি নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদের নামও। সূত্রের দাবি, এই জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে। কেউ কেউ অবশ্য বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খানের নামও ব্যক্ত করছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রেসিডেন্ট হিসেবে নতুন করে আলোচনায় এসেছিল। কিন্তু বিএনপি সূত্রে স্পষ্টভাবে জানা গেছে যে তাদের নীতিগত বিবেচনায় ডক্টর ইউনূসের নাম নেই। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচন কমিশন থেকে আজ রোববার 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলটি এই ফর্ম তোলে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং অপরটি সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তারা ঠিক কোন নেতার নামে এই মনোনয়নপত্র তুলেছেন তা কঠোর গোপনীয়তার কারণে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইসি সূত্রে জানিয়েছে, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে 2টি মনোনয়নপত্র সংগ্রহের নিয়ম রয়েছে, যাতে একটিতে কোনো ভুল বা কারিগরি ত্রুটি থাকলে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও ঠিক এই একই নিয়ম অনুসরণ করা হয়েছিল, অর্থাৎ 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আগামী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দেন আর বিজয়ী হন ক্ষমতাসীন দলের প্রার্থী। সঙ্গত কারণেই বিরোধী দল সাধারণত এই পদে কোনো প্রার্থী খাড়া করে না বা ভোটাভুটির প্রয়োজন পড়ে না। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। জামাত সমর্থিত 11 দলীয় জোটের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত
অলি আহমেদকে। যদিও এর আগে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তারা রাষ্ট্রপতি পদে লড়বে না, কারণ সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং বিএনপির সমর্থন ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অসম্ভব। কিন্তু পরবর্তীতে সেই রাজনৈতিক অবস্থান বদলে তারা অলি আহমেদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, শেষ পর্যন্ত যদি একাধিক প্রার্থী মাঠে থাকে তবে 20 অগাস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গোপন ব্যালটে রাষ্ট্রপতির ভোট গ্রহণ হবে। আমরা এতক্ষণ যে আলাপটি করলাম, এই আলাপে কয়েকটি জিনিস খুব পরিষ্কার। এই যে আপনারা বেশ কিছুদিন যাবত যে ইউনূসের নাম রাষ্ট্রপতির তালিকায় নামটা শুনেছিলেন, এখনো চর্চা হচ্ছে, চর্চিত হচ্ছে যে ইউনূস কি ঢুকে পড়ে কিনা। না, ইউনূসের সেই ঢুকে পড়ার দিন শেষ। ইউনূসের সব ধরনের সংযোগ ধীরে ধীরে কেটে গেছে। জাতিসংঘের মহাসচিব হওয়া হলো না, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া হলো না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের দারুণ অবনতি, সবকিছু মিলিয়ে ইউনূস তলায় তুলিয়ে যাওয়ার মতো অবস্থা। এবং এটি অন্ততপক্ষে নিশ্চিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা শুরুতে বা শিরোনামে যেটি বলছিলাম যে মাত্র কয়েকদিন, 20 তারিখে আমরা নির্বাচন হবে। যেহেতু জামাত প্রার্থী দিচ্ছে সেহেতু একটা ফর্মালিটিজের নির্বাচন হবে। জামাত যদি প্রার্থী না দিত, বিএনপির যদি একক প্রার্থী থাকতো, তাহলে জাতীয় সংসদে গিয়ে ভোটাভুটির আর প্রয়োজন হতো না। নির্বাচন কমিশন কোনো অন্য প্রার্থী না থাকায় একজন বিএনপি যার নাম ঘোষণা করত, যার নামে মনোনয়নপত্র জমা দিত, তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করত। কিন্তু জামাত এখানে নির্বাচনে নামছে এবং বিএনপি থেকে রাজনীতিবিদ হবে স্বাভাবিকভাবেই। নামটা সুস্পষ্ট করে বলেই দেই, খুব বেশি সম্ভাবনা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক নম্বরে তিনি এগিয়ে আছেন। তিনি বাংলাদেশের আগামী বা 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, যদি কোনো বিশেষ কোনো ঘটনা না ঘটে। কারণ এর মধ্যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে, বিএনপি সরকার নিয়ে ঘটনা ঘটে গেছে, সরকারটাকে নানাভাবে খেলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও খেলাটা থেমে যাচ্ছে, রাজনীতি উল্টো দিকে ঘুরছে। রাজনীতি যে বাংলাদেশটাকে ব্যর্থ করে দেবার সব চেষ্টা ছিল 24 সাল থেকে 24 পরবর্তী সময় থেকে, সেগুলো এখন উল্টো দিকে ঘোরা শুরু হয়েছে। রাষ্ট্রপতি যদি বিএনপির একজন রাজনীতিবিদ নির্বাচিত হয় আর মাত্র কয়েকদিন, আজকে আমরা কথা বলছি 9 তারিখে, মাত্র 11 দিনের মধ্যে পরিষ্কার যদি বিএনপির রাজনীতিবিদ কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজউদ্দিন আহমেদ কিংবা ডক্টর মঈন খান কিংবা ডক্টর মোশাররফ হোসেন, তাদের মধ্যে যদি কেউ নির্বাচিত হন রাষ্ট্রপতি, তাহলে বুঝবেন যে বাংলাদেশ ইতিবাচক ধারায় বা ইতিবাচক রাজনীতির দিকে যাওয়া শুরু হয়েছে। ওই যে বিভিন্ন প্রভাবের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচন বা সরকারের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এসে বিভিন্ন কিছু, সেগুলোর একটু ফুল স্টপ আসা শুরু হয়ে গেছে। এটি মাত্র 11 দিনের মধ্যে বুঝতে পারবেন। এটি নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতি একটু ভিন্ন দিকে যাচ্ছে, ইতিবাচক দিকে যাচ্ছে। আরেকটা কথাও বলে নেই যে তারেক রহমানও খুব সম্ভবত ভারত সফরে যাচ্ছেন। আজকে রোববার আমরা কথা বলছি, সোম মঙ্গলবার আগামীকাল ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের একটা সাক্ষাৎ আছে। আগামী সোম মঙ্গলবার মানে এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি কে হচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন কিনা, এগুলো সবকিছু পরিষ্কার হওয়া যাবে। কাজেই আমরা আশা করছি যে বাংলাদেশের রাজনীতি ইতিবাচক দিকে যাচ্ছে। যে ধ্বংসাত্মক, যে নানান রকম মারকাট, জঙ্গিদের নানা তৎপরতা, রাষ্ট্রপতি ধ্বংস করো, সংবিধান ধ্বংস করো, নতুন করে সব গড়ো, স্বাধীনতা ভলুণ্ঠিত করো, মুক্তিযুদ্ধ শেষ করে দাও, এগুলো মনে হয় অবসান হতে যাচ্ছে। অবস্থা সেটাই বলছে। এখন দেখার বিষয়, আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, তারেক রহমানের চূড়ান্ত ট্রাম্প কার্ড কে হতে যাচ্ছেন? বিএনপি কি দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গভবনে পাঠাবে, নাকি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেবে? 20 আগস্টের আগে 13ই আগস্ট মনোনয়ন জমার দিনই মিলবে সব প্রশ্নের উত্তর। আর এই কথা সত্য যে ভোটাভুটি করতে হোক আর যেটি হোক না কেন, বিএনপি যাকে মনোনয়ন দেবে এবং আগামী 13 আগস্ট যার নামে মনোনয়ন পত্র জমা হবে আগামী বৃহস্পতিবার, তিনি যে রাষ্ট্রপতি হচ্ছেন, জামাতের অলি আহমেদ যে হবেন না এটি নিশ্চিত। কিন্তু একটা ফর্মালিটিস করা লাগবে 20 আগস্ট। এখন দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।